দেশের সব সংসদীয় আসনে চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা আর নানা রকম প্রতিশ্রুতির আশ্বাস। কাকে দেব ভোট, মার্কা নাকি প্রার্থী দেখে সেই হিসাব করছেন ভোটাররাও। এদিকে রাজনৈতিক দলের অধিকাংশ শীর্ষ নেতা চষে বেড়াচ্ছেন দেশের নানান জেলায়। সাধারণ মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন সুখী সমৃদ্ধশালী দেশ করার। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান। গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জামাত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে সঙ্গে নেয়ার ঘোষণা, জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার। এবার নির্বাচনী অনিয়মের কোনো সুযোগ নেই, জিততে হবে ভোটে, জানালেন ইসি সানাউল্লাহ। নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির 37,000 সদস্য। এবং মুন্সিগঞ্জ 1 আসনে আলোচনায় বিএনপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর লড়াই। বাড়তি সুবিধা দেখছে জামাত। রাজশাহী 4 আসনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নির্বাচনের সময়ে প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করে থাকি দেশের কোনো না কোনো যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের বিশ্লেষণ করার, খবরের পেছনের খবর আপনাদেরকে জানানোর, তথ্য এবং তার বিশ্লেষণ আজও এর ব্যতিক্রম নয়, আজও থাকছে। তবে এই বিশ্লেষণে যাওয়ার আগে আজকে আমরা যে সমস্ত ভোটের যে মাঠের যে খবরগুলো রয়েছে সেই এক নজরে খবরগুলো দেখে আসতে চাই, জানতে চাই আমাদের হাতে কি কি সংবাদ রয়েছে, কি কি তথ্য রয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে প্রধান যে দুই রাজনৈতিক দল রয়েছে, জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি, তারা দুই শীর্ষ নেতা কিন্তু সারা দেশের বিভিন্ন জেলা চষে বেড়াচ্ছেন। আজকে আলোচিত সংবাদে আমাদের হাতে রয়েছে তারেক রহমান বলেছেন, বিএনপির চেয়ারম্যান, পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ, নির্বাচনী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি আপনারা জানেন যে তিনি আজকে টাঙ্গাইল এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে বিভিন্ন সভা সমাবেশ হয়েছে সেই সভা সমাবেশ করেছেন। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে তিনি এইদিকে চলে এসেছেন, অর্থাৎ সিরাজগঞ্জের দিকে চলে এসেছেন এবং সেখানে যে নানা ধরনের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে তিনি বক্তব্য রাখছেন এবং সেখানে তিনি বলেছেন যে পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিটোপিট এবং যত ধরনের নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র জনগণকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি 5 জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে মানুষ যেভাবে মাঠে নেমে এসেছিল সেইভাবে ভোট দেওয়ার জন্য মানুষকে যে 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। পরের যে সংবাদ রয়েছে, গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি বলেছেন যে যদি চাঁদাবাজি এবং দুর্নীতি না ছাড়ে তাহলে আসলে তাদেরকে দেশ গড়তে সঙ্গে নেওয়া হবে না বলে তিনি একটি হুঁশিয়ার উচ্চারণ করেছেন। আপনারা জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কুমিল্লা জেলা আজকে সফর করেছেন। কুমিল্লায় বিভিন্ন যে সমাবেশ রয়েছে, পথসভা হয়েছে, পাশাপাশি ঢাকার যে কেরানীগঞ্জ রয়েছে সেখানেও কিন্তু তিনি সভা সমাবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে তিনি ধানমন্ডিতে সমাবেশ করেছেন। ধানমন্ডি যে সংসদীয় আসন রয়েছে ঢাকা 10 আসন সেখানে, এবং সেখানে এই সমাবেশগুলোতে তিনি বলেছেন যে গুপ্ত বলে যে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান তিনি জানিয়েছেন। এরপরে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনে অনিয়মের সুযোগ নেই বলেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ এবং তিনি বলছেন যে নিরাপত্তায় থাকবে বিজিবির 37,000 সদস্য। অর্থাৎ সামনে যে নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা মোতায়েন থাকবে বিজিবির 37,000 সদস্য। এরপরে যে সংবাদটি আমাদের হাতে রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষণ করবেন 330 আন্তর্জাতিক পর্যবেক্ষক। অর্থাৎ যেগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা রয়েছে যারা নির্বাচন মনিটরিং করেন, পর্যবেক্ষণ করেন, তাদের এমন 330 জন পর্যবেক্ষক এখন পর্যন্ত নিশ্চিত করেছেন যে তারা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে 12 তারিখে যেটি হওয়ার কথা, সেই নির্বাচনে তারা পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ ভোট সুষ্ঠু হচ্ছে কিনা, ভোটের মাঠে কোনো অনিয়ম হচ্ছে কিনা সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করবেন। আমরা নিয়মিত যে আমাদের যেই অনুষ্ঠান রয়েছে সেই বিশ্লেষণে আমরা যেতে চাই, সংসদীয় আসন বিশ্লেষণ। আজকে আমরা যেতে চাই ঢাকাতে, অর্থাৎ ঢাকার মুন্সিগঞ্জে। আমরা লক্ষ্য করছি ঢাকার মুন্সিগঞ্জ। আমরা যদি ঢাকাতে প্রবেশ করি তাহলে আমরা মুন্সিগঞ্জে যেতে চাই। মুন্সিগঞ্জে রয়েছে বেশ কয়েকটি সংসদীয় আসন, অর্থাৎ 3টি সংসদীয় আসন রয়েছে এবং মুন্সিগঞ্জ 1 আসনে যদি আমরা প্রবেশ করি আমরা লক্ষ্য করছি যে শ্রীনগর উপজেলা এবং সিরাজদিখান উপজেলা নিয়ে এই মুন্সিগঞ্জ
যে এক আসন রয়েছে সেই এক আসনটি গঠিত, এবং এখানে যে মোট ভোটার রয়েছেন 5,45,519 জন। এর মধ্যে যদি আমরা ভাগ করে থাকি, পৃথক করি পুরুষ ভোটার কতজন রয়েছে এবং নারী ভোটার কতজন রয়েছেন, তাহলে আমরা লক্ষ্য করছি যে পুরুষ ভোটার রয়েছে 2,80,716 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 2,64,802 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে, এই যে মুন্সিগঞ্জ এক আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। এর মধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই যত ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সেরে নিয়েছেন। আমরা মুন্সিগঞ্জ এক আসন অর্থাৎ শ্রীনগর উপজেলা এবং সিরাজদিগান উপজেলা নিয়ে গঠিত এক আসন, এই এক আসনে কারা কারা লড়ছেন ভোটের মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, কারা বিভিন্ন দলের পক্ষ থেকে লড়ছেন, সেই হিসেবটি আমরা একটু দেখে নিতে চাই। সেটি দেখতে পাচ্ছি আমরা। ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়বেন তিনি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ এক আসনে। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামী যিনি প্রার্থী রয়েছেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী, তিনি রয়েছেন AKM ফখরুদ্দিন রাজি। এছাড়া ইসলামী আন্দোলন, আপনারা জানেন যে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে ঘোষণা দিয়েছে। তারা আগে জামাতের যে বর্তমানে 11 দল রয়েছে সেই 11 দলে তারা ছিলেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে একক নির্বাচনে ঘোষণা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়া কাস্তে প্রতীক নিয়ে লড়বেন আব্দুর রহমান। এছাড়াও আমরা লক্ষ্য করছি বিপ্লব ইনসানিয়াত বাংলাদেশের প্রার্থী রয়েছেন রোকেয়া আক্তার। সব মিলিয়ে বলা যায় যে এখানে বেশ হাড্ডাহাড্ডি যে লড়াই, সে হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু আভাস আমাদের যারা সংবাদদাতা রয়েছেন সেখানে তিনি আমাদেরকে বলছেন। আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই মুন্সিগঞ্জ এক আসনে, অর্থাৎ এই যে সিরাজদি খান এবং যেই এক আসনটি রয়েছে আমাদের, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, আপনি আমাদের জানাবেন এই যে মুন্সিগঞ্জ এক আসনে কি কি সমস্যা রয়েছে, ভোটাররা কি ভাবছেন এবং এই বিদ্যমান সমস্যাগুলো কি কি সমাধান দিচ্ছেন প্রার্থীরা? তবে এবারে নির্বাচনের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, কারণ দীর্ঘদিন পরে সিরাজদিখান থেকে কিন্তু মনোনয়ন পেয়েছে বিএনপির প্রার্থী। আর এই সিরাজদিখান উপজেলার ভোটার সংখ্যা কিন্তু 2,74,000। আর শ্রীনগর উপজেলা যেটি পাশেই রয়েছে সেই উপজেলা থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছে বিএনপির আরেক নেতা যিনি সদ্য বহিষ্কৃত মমিন আলী। এবং শ্রীনগর উপজেলার ভোট কিন্তু 2,71,000। এই যে দুই জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এরই মধ্যে দলটির অনেক নেতারা কিন্তু বহিষ্কার হয়েছে, তারপরেও কিন্তু বহিষ্কার আতঙ্কের পরেও কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী এখানে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এদিকে কিন্তু বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তিনি কিন্তু নানা কারণে তার প্লাস পয়েন্ট রয়েছে এবং তিনি দীর্ঘ পরিকল্পনা নিয়ে কিন্তু নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন, মাঠ চষে বেড়াচ্ছেন। কিন্তু বিএনপির মধ্যে যে দ্বিধা বিভক্ত হয়েছে, এই কারণে কিন্তু সুযোগ নিতে যাচ্ছেন দাড়িপাল্লার প্রার্থী জামাত ইসলামের যে AKM ফখরুদ্দিন রাজি। এখানে জামাতের খুব শক্ত ভিত না থাকলেও কিন্তু এই সুযোগ নিয়ে নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জামাতের যে 10 দলীয় জোট, তাদের অনেকে এই আসনে কাজ করছেন, কারণ এই জেলার যে 3টি আসন রয়েছে এর মধ্যে কিন্তু জামাতের একমাত্র প্রার্থী রয়েছেন এই মুন্সিগঞ্জ এক আসনে। এবং এই আসনটিতে যে 6 জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ রয়েছেন, তার মধ্যে কিন্তু একমাত্র জেলার মহিলা প্রার্থী রয়েছেন রোকেয়া আক্তার, যিনি আপেল প্রতীক নিয়ে। এবং অন্যান্য যেসব প্রার্থীরা আছেন তারাও কিন্তু মাঠে রয়েছেন। তবে এই নির্বাচন ঘিরে এখানে যে আলু উৎপাদনের সর্ববৃহৎ এলাকা, সেখানে আলু চাষিরা আলু পরিচর্যা নিয়ে ব্যস্ত। এর মাঝেও কিন্তু আমরা দেখছি সন্ধ্যার পর থেকে কিন্তু চায়ের দোকান, সব জায়গায় কিন্তু এই নির্বাচনী আলাপ আলোচনা। এবং এই আসনে যে স্যার জগদীশ চন্দ্র বসুর যে জন্মভূমি, সেই এলাকায় বিশ্ববিদ্যালয় করার পাশাপাশি এখানে কিন্তু নানা রকম দাবি রয়েছে, যে আলোর নিচে অন্ধকার হিসাবে তারা বলছেন যে এই অঞ্চলে উন্নয়ন আগে তেমন হয়নি, এবারে যারা আসবেন তারা উন্নয়ন করবেন এবং প্রার্থীরা কিন্তু উন্নয়ন নানা রকম আশ্বাস দিয়ে যাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জে এক আসনের নির্বাচনের সবশেষ। সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জ এক আসন থেকে। বিরতির আগে আমরা ঢাকা বিভাগের মুন্সিগঞ্জের একটি আসন বিশ্লেষণ করেছিলাম। আমরা যেতে চাই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহীতে।
রাজশাহীতে আমরা দেখতে চাই যে রাজশাহীর যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে কি অবস্থা রয়েছে। আমরা যদি রাজশাহীতে প্রবেশ করি এবং রাজশাহী জেলায় তাহলে প্রবেশ করতে হবে, এবং রাজশাহী 4 আসনের দিকে আমরা একটু নজর দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি বাগমারা উপজেলা নিয়ে গঠিত, অর্থাৎ একটি উপজেলা বাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 4 আসন। এখানে মোট যে ভোটার রয়েছেন 3,19,909 জনের মধ্যে যদি আমরা ভাগ করে থাকি তাহলে লক্ষ্য করছি পুরুষ ভোটার রয়েছেন 1,60,720 জন, এর মধ্যে নারী ভোটার রয়েছেন 1,59,185 জন। এছাড়া বরাবরের মতোই তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছেন রাজশাহী 4 আসনে মোট 4 জন। আমরা এই আসনে কারা কারা আসলে প্রার্থী হয়েছেন তাদের দিকে একটু নজর দিতে চাই। আমরা রাজশাহী 4 আসন যেটি বাগমারা উপজেলা নিয়ে গঠিত, আমরা লক্ষ্য করছি ধানের শীষে যে প্রার্থী রয়েছে জিয়াউর রহমান, এছাড়া বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুল বারী সর্দার, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এখানে লড়বেন। এছাড়া ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ তাজুল ইসলাম খানকে। এছাড়া লাঙ্গল প্রার্থী হচ্ছেন মোহাম্মদ ফজলুল হক। আমরা সরাসরি যুক্ত হতে চাই রাজশাহী 4 আসনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহী 4 আসন অর্থাৎ বাগমারাবাসী কি ভাবছেন, সামনে নির্বাচনে কি কি সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমাধান কিভাবে দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? রাজশাহী 4 এই বাগমারা আসনটি আসলে 16টি ইউনিয়ন পরিষদ নিয়ে আসলে এই বাগমারা উপজেলা। এই কারণে আসলে বাগমারা উপজেলা অনেক বড় একটি উপজেলা এবং এখানে কিন্তু নানা ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে এই এলাকার সবচেয়ে বেশি পুকুর খনন করে এখানে মাছ চাষ হয় এবং সেগুলো ফসলি জমি নষ্ট করে, পাশাপাশি এখানে মাদকের সমস্যা আছে, কর্মসংস্থানের এখানে অনেক ঘাটতি আছে, এই কর্মসংস্থানের প্রয়োজন সেটি কিন্তু এখানে নাই। তো এই প্রতিশ্রুতিগুলোই আসলে সব যে 4 জন প্রার্থী রয়েছেন, এই 4 জন প্রার্থী তারা প্রচার প্রচারণা করছেন এবং এ ধরনের প্রতিশ্রুতি আসলে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা দিচ্ছেন। বিশেষ করে আজকে আমরা তেমনটি দেখেছি, 4 জন প্রার্থী তারা বের হয়েছেন। তবে এখানকার যারা ভোটার আছেন তারা বলছেন যে আসলে মূল যে এখানকার ভোটের লড়াই সেটি ধানের শীষ প্রতীক এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের মধ্যেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারাও তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। মূলত বড় সমস্যা এই অঞ্চলের, যেহেতু কৃষি প্রধান একটি অঞ্চল এবং এখানকার বেশিরভাগ মানুষ আসলে কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে, এই জন্য কৃষি পণ্য এবং এখানে সেরকম কোনো ধরনের কলকারখানা নেই বড় ধরনের যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ ধরনের প্রতিশ্রুতি আসলে সাধারণ ভোটারদেরকে আসলে প্রার্থীরা দিচ্ছেন এবং এখানে মাদকের একটি সমস্যা রয়েছে, সেই মাদক নির্মূল করা হবে এমন প্রতিশ্রুতিও প্রার্থীরা আসলে দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি তারা যে প্রচারণা চালাচ্ছেন সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে যিনি আছেন তিনি যেমনটি ফ্যামিলি কার্ড, পাশাপাশি কৃষক কার্ড, তেমনি আমরা দেখছি যে জামাতের যিনি প্রার্থী আছে তিনি আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করা, মাদকমুক্ত একটি সমাজ গঠন করা, এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। সব মিলে যদি বলা চলে যে এই এলাকার কিন্তু 3,20,000 প্রায় ভোটার রয়েছেন এবং 122টি মোট কেন্দ্র রয়েছে। জমজমাট প্রচারণার মধ্যে দিয়ে ভোটের যে আমেজ, সেই আমেজটি কিন্তু আমরা এই আসনটিতে এখন দেখতে পাচ্ছি। ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী 12 ফেব্রুয়ারি এমপি নির্বাচিত করবেন। এইটাই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহীর বাগমারা 4 আসন থেকে আমার কাছে সর্বশেষ। রকি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সাইফুর রহমান রকি যুক্ত হয়েছিলেন রাজশাহী 4 আসন থেকে। সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে এখন আমরা একটু খুলনায় যেতে চাই। খুলনায় যদি আমরা প্রবেশ করি তাহলে খুলনায় রয়েছে 6টি সংসদীয় আসন, অর্থাৎ খুলনা বিভাগে প্রবেশ করলে খুলনা জেলায় আমরা প্রবেশ করব এবং আমরা দেখতে পাচ্ছি খুলনায় 6টি সংসদীয় আসন রয়েছে। খুলনা 6 নম্বর আসন আমরা লক্ষ্য করছি যে খুলনা যে 6 আসন রয়েছে, খুলনা 6 সেটি কয়রা এবং পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত এবং এখানকার যারা মোট ভোটার যারা রয়েছেন আমরা লক্ষ্য করছি যে 4,23,331 জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,12,869 জন, এর মধ্যে নারী ভোটার রয়েছেন 2,10,461 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু এখানে রয়েছেন, বরাবরের মতোই একজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। এই খুলনা 6 আসন যেটি কয়রা এবং পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত, আমরা এখানকার কারা কারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থী পরিচিত আপনাদের সাথে করিয়ে দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়বেন খুলনা 4 আসনে তিনি SM মনিরুল হাসান বাপ্পি। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন দাড়িপাল্লার প্রতীক নিয়ে যিনি লড়বেন তিনি আবুল কালাম আজাদ। এছাড়া কাস্তের প্রার্থী প্রশান্ত কুমার মণ্ডল, এছাড়া হাত পাখা অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ ফকির, এছাড়াও জাতীয় পার্টির প্রার্থীও কিন্তু এখানে রয়েছেন। খুলনা 4 আসনে আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। খুলনা 6 আসনের মানুষ কি ভাবছেন, কি কি সমস্যা রয়েছে
এবং সেই সমস্যার যে সমাধান কিভাবে দিচ্ছেন প্রার্থীরা? খুলনা ৬ আসন এটি মূলত দুটি উপকূলীয় উপজেলা নিয়ে গঠিত কয়রা এবং পাইকগাছা, এবং এই দুটি উপজেলার যুগের পর যুগ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নানা রকম ঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা এসব নিয়েই আসলে কাটাতে হয়, এবং এসব সংকট আসলে গত কয়েক দশক ধরে আসলে সমাধান হচ্ছে না। বিশেষ করে যে বেড়িবাঁধগুলো রয়েছে, এইসব বেড়িবাঁধেও কিন্তু আসলে বছরের পর বছর উপকূলীয় মানুষের আসলে কষ্ট হয়, এবং আমরা দেখেছি যে প্রতি বছরই এই উপকূলীয় দুটি উপজেলা অর্থাৎ খুলনার নদীবেষ্টিত এলাকা, খুলনার কয়রা এবং পাইকগাছা উপজেলায় এ ধরনের সংকট রয়ে গিয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামের সমস্ত প্রার্থী রয়েছেন, তাদের যে মূল যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির জায়গা কিন্তু আসলে উঠে এসেছে এই উপকূলীয় যে সমস্ত সংকটগুলো রয়েছে, এসব সংকট সমাধানে কিন্তু আসলে মূল প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। বিশেষ করে প্রার্থীরা কিন্তু আমরা দেখেছি একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় আসলে মানুষের উপস্থিতিও কম, নদী ভাঙন যে সমস্ত এলাকা, সেসব এলাকায় কিন্তু বিএনপি প্রার্থী, জামায়াত প্রার্থী বা অন্যান্য যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে উপস্থিত হচ্ছেন এবং ভোটারদের কাছে গিয়ে এই উপকূলীয় এলাকার সংকটগুলো সমাধানের কথা কিন্তু আসলে বলছেন। আমরা জানি যে এই উপকূলীয় উপজেলাগুলোতে আমরা দেখেছি লবণাক্ততার কারণে কিন্তু ফসল ফলে না, নানা রকম এইখানকার কিন্তু প্রচুর চিংড়ি ঘের রয়েছে, অতিরিক্ত বন্যায় বা পানি জলাবদ্ধতায় কিন্তু চিংড়ি ঘের নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে লবণাক্ততার কারণে কিন্তু এখানকার সুপেয় পানির সংকট রয়েছে, অর্থাৎ এসব উপকূলীয় মানুষের সুপেয় পানির সংকট রয়েছে কিন্তু বহুদিন ধরে। এই সংকটগুলো সমাধান করার প্রতিশ্রুতি কিন্তু আসলে প্রার্থীরা দিচ্ছেন, এবং ভোটাররা মনে করছেন যে বাস্তব প্রতিশ্রুতি দিবেন তার পক্ষেই কিন্তু আসলে তারা আসলে ভোট দিবেন। তো আমার কাছে এই ছিল খুলনা ৬ আসন নিয়ে নির্বাচনী তাদের সেখানকার খবরের সবশেষ। রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আব্দুল্লাহ মামুন রুবেল যুক্ত হয়েছিলেন খুলনা ৬ আসন থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বলে রাখি, আজ পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হয় নাই যেটা পক্ষপাতমূলক, ভবিষ্যতেও দেওয়া হবে না। তদুপরি যদি কেউ নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি যদি তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা হারান, তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। দৃঢ়তার সাথে কাজ করে যেতে হবে। ভয়, ভীতি, ত্রাস, মব এইসব কোনো কিছু যেন আমাদেরকে আমাদের কাজ থেকে দূরে রাখতে না পারে। গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীদের প্রচারণা যেমন বাড়ছে, তেমনি ভোটারেরাও করছেন চুলচেরা বিশ্লেষণ। শহর, গ্রাম, পাড়া, মহল্লার চায়ের কাপে বইছে ভোটের ঝড়। প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি, আর ভোটারদের রয়েছে নানা ধরনের প্রত্যাশা। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। গোপালগঞ্জ ২ আসনের মানিকহার এলাকার চায়ের আড্ডায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথা জানাবো। এমপিডি আসে না, একবার হয়ে গেলেই তাকে মতে তারা। আমরা কি তাকে তারও জাতি বানি, আমরা যদি ভালোটা এমপি হয় আমাকে কথাবার্তা বলতে তো আমাকে ভালো হয় না। ত্রুটিগুলো রয়েছে, সেই ত্রুটিগুলো জানো এই এমপি সাহেব আইসিয়া, এই সরকার আইসিয়া জানো আমাদের এলাকার সে উন্নয়নগুলো করে। ভোট দিয়ে তারা এমপি করলাম, সে আর এদিকের কোনো আসলো না, দেখলো না, খোঁজ খবর নিল না। তো এই এমপি তোমাকে দরকার না। কোনোদিন কোনো কাজ নিয়ে তার সামনে গেলি সে না থইয়ে খেদায় না দেয়। এমপি সে বড় লোক না, বড় পর্দায় না, সেই সময় গেট আউট করে না দেয়। মানিকহার বাজার থেকে ডুমদিয়া পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আসলে দীর্ঘদিন, গত ১৭ বছরে রাস্তাটা অবহেলিত। দুর্নীতি মুক্ত করার চেষ্টা করবে, মাদক নিয়ন্ত্রণ করতে পারে, এই ধরনের একটা লক্ষ্যে আমরা গোপালগঞ্জ আসনে দেখতে চাই। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। সঙ্গে থাকুন সময়।